সবাইকে স্বাগত জানাচ্ছি কুল বডি স্প্রে প্রেজেন্টস ট্র্যাকিং দ্য টাইগারে। অস্ট্রেলিয়া বাংলাদেশ সুপার 12-এ বাংলাদেশের শেষ ম্যাচ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। আইসিসি ক্রিকেট একাডেমিতে অস্ট্রেলিয়া দল ঠিকই প্র্যাকটিসে নেমেছে নিজেদের 4 নম্বর ম্যাচে নামার আগে, তবে বাংলাদেশ দল কমপ্লিটলি রেস্টে। তারা এই 4 ম্যাচের মধ্যে মাত্র 2টো ম্যাচের আগে অনুশীলন করেছে, কিন্তু অস্ট্রেলিয়া দল প্রতি ম্যাচের আগেই নিয়ম করে এসে অনুশীলন করছে, প্র্যাকটিস করছে, ম্যাচ খেলছে, সব কিছুই ঠিকঠাকভাবে জারি রেখেছে। বাংলাদেশ দল হয়তোবা সেই জায়গাটায় টানা ম্যাচ খেলার ধকল এবং ক্লান্তি এড়ানোর জন্য কিছুটা বিশ্রামকে বেছে নিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে ট্যাকটিক্যালি এরকম জায়ান্ট অপোনেন্টসের সাথে খেলতে নামার আগে যে ধরনের ট্যাকটিক্স এবং কৌশল নিয়ে নামা উচিত, তার আগে যে অনুশীলন সেশনটা থাকা উচিত, সেটা অধরাই থেকে যাচ্ছে। এবং আবুধাবিতে যে 2টো ম্যাচ হয়েছে, শারজায় যে ম্যাচটা হয়েছে এগেইনস্ট ওয়েস্ট ইন্ডিজ, এই 3টা ম্যাচেই উইকেট সম্পর্কে কোনো আগাম ধারণা না নিয়েই বাংলাদেশ দল মাঠে নেমেছিল। বাংলাদেশের যেমন চিন্তার জায়গাটা ব্যাটিং, অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও ঠিক তাই, যে কারণে তাদের রান রেটটা এখনও পর্যন্ত অন্যদের তুলনায় কিছুটা হলেও নিচে সুপার 12-এর এই গ্রুপে। অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার দেয়া 119 রানের টার্গেটে ব্যাট করে জিতেছে। শ্রীলঙ্কার সঙ্গেও 156 রানের ছোটোখাটো টার্গেটই বলতে হয়। আর সবশেষ যে ম্যাচটা ছিল ইংল্যান্ডের সঙ্গে, সেটাতে মাত্র 124 করেছিল প্রথমে ব্যাট করে, সেটাই অবশ্য। সব মিলে অস্ট্রেলিয়া টপ অর্ডারদের মধ্যে ছন্দ নাই। 35-28-1 এই হলো এবারে টি20 বিশ্বকাপে স্টিভেন স্মিথের রান। স্মিথ নিজেকে নেটে প্রতিনিয়ত ঝালিয়ে নিচ্ছেন, আবারও সেই জায়গায় ফিরিয়ে নিতে চাচ্ছেন যে জায়গায় তিনি একসময় ছিলেন, কনসিডার্ড হতেন 3 ফরম্যাটেই একসময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে। সাম্প্রতিক সদ্য সমাপ্ত যে আইপিএলটা গেছে, সেখানে নিজের পারফরমেন্স ভালো ছিল না, 11-এ জায়গা পাননি দিল্লি ক্যাপিটালসের। এবং অস্ট্রেলিয়া টিমেও এই মুহূর্তে আলোচিত বা স্পটলাইটে থাকা ক্রিকেটারের আড়ালে কিন্তু স্টিভেন স্মিথ। ওয়ার্নার রান করছেন, শ্রীলঙ্কার সঙ্গে সেকেন্ড ম্যাচে রান করেছেন, তবে ফিঞ্চ, যিনি কিনা হাইয়েস্ট রান গেটার অস্ট্রেলিয়া টি20 হিস্ট্রিতে, 2554 রান, তিনি কিন্তু স্বরূপে এখন পর্যন্ত ফিরতে পারছেন না। এবং তিনি যদি ফিরে আসেন তাহলে অস্ট্রেলিয়ার ব্যাটিংটা অন্যরকম একটা শেপ পাবে, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং তিনি চেষ্টা করছেন যে টি20 হিস্ট্রির 4th হাইয়েস্ট রান গেটার হতে। পল স্টার্লিংকে টপকে গিয়ে খুব একটা বেশি রান প্রয়োজন নেই অ্যারন ফিঞ্চের। অস্ট্রেলিয়া ব্যাটিং কিন্তু এখনও তাদের মেইন শেপে আসতে পারেনি, এবং বাংলাদেশ সেটাই অন্ততপক্ষে খুশি হবে যে বোলিং ওয়াইজ একটা কিছু করে অস্ট্রেলিয়াকে যদি চাপে বা প্রেশারে রাখা যায়। তবে অস্ট্রেলিয়া এটাও কিন্তু জানে যে সাউথ আফ্রিকা, তারা যদি গ্রুপে সব ম্যাচ জিতে ইংল্যান্ডকেও হারিয়ে দিয়ে 8 পয়েন্টে চলে যায়, অস্ট্রেলিয়ার পয়েন্টও যদি 8 হয়, সেক্ষেত্রে সাউথ আফ্রিকার রান রেটটা কিন্তু সুপিরিয়র অবস্থানে থাকবে। সুতরাং মরণপণ একটা চেষ্টা করবে বাংলাদেশকে ঘায়েল করার জন্য, সেক্ষেত্রে রান রেটটাকেও যেন একটা সুপিরিয়র অবস্থায় নিয়ে যাওয়া যায়। বাংলাদেশের সবচেয়ে কনসার্নের জায়গাটা হচ্ছে তাদের ব্যাটিং। কোনোভাবেই এই ডিপার্টমেন্টে উন্নতির কোনো লক্ষণ নেই। আর অস্ট্রেলিয়ার যে পেস অ্যাটাক, অনেক দিন পর তারা জশ হেজেলউড, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক, এই 3জন এই স্পেসারকে নিয়ে অস্ট্রেলিয়া খেলতে নামছে। সুতরাং তাদের এই যে প্রাইম অ্যাটাক, সেটার বিপক্ষে বাংলাদেশের ভঙ্গুর টপ অর্ডার কিভাবে রেজিস্ট্যান্স দেখাতে পারে এবং সেই রেজিস্ট্যান্সের পর রান তোলা, সেটা আরও একটা বড় চ্যালেঞ্জ। এবং সব মিলে যদি চিন্তা করা যায় যে একটা ফিয়ারসাম অস্ট্রেলিয়ান বোলিং, তাদের এগেনস্টে বাংলাদেশের টপ অর্ডারদেরকে একটা বড় পরীক্ষা দিতে হবে। এবং সেখানে এই 3 ট্রায়ও, পেসে এই 3 ট্রায়ও যে কোনো দিন যে কোনো ব্যাটিং লাইন আপকে ঘুরিয়ে দেওয়ার মতো সামর্থ্য তাদের আছে। ওয়েন বাংলাদেশ স্পেশালি আবুধাবিতে একটু সুইমিং কন্ডিশনে, সেখানে কাগিসো রাবাদা, আনরিচ নোকিয়া এবং একই সঙ্গে ডোয়েন প্রিটোরিয়াসকে সামলাতে হিমশিম খেয়েছে, রীতিমতো খাবি খেয়েছে। এবং দুবাইয়ে যদি উইকেট একটু এদিক সেদিক থাকে, তবে অস্ট্রেলিয়ান এই পেসের এগেনস্টেও বাংলাদেশকে একটা ভয়ঙ্কর কঠিন পরীক্ষা দিতে হবে। অ্যাডাম জাম্পাকে অবশ্য, যাদের লিডিং উইকেট টেকার অস্ট্রেলিয়ার, তাকে খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে রিসেন্টলি হোম সিরিজেও, এবং সেখানে খুব একটা মাথা ব্যথার কারণ হতে পারেনি জাম্পা। তবে লেগ স্পিনের এগেনস্টে বাংলাদেশ ব্যাটসম্যানদের দুর্বলতা, সেটা বরাবরের। সুতরাং আগে ব্যাটিং কিংবা বোলিং যেটাই আসুক না কেন, বাংলাদেশ খুব করে চাইবে যে টসটা যেন আসলে নিজেদের ফেভারে আসে। অ্যাটলিস্ট সিদ্ধান্তটা, উইকেট দেখার পর সিদ্ধান্তটা বাংলাদেশ আগে নিতে পারে যে অস্ট্রেলিয়ার একটু আত্মবিশ্বাসে নড়বড়ে থাকা তাদের ব্যাটিংকে আগে পরীক্ষা নিলে ভালো হয়, নাকি আগে অস্ট্রেলিয়ার এই পেস অ্যাটাকের এগেনস্টে বাংলাদেশ আগে ব্যাটিং নিলে ভালো হয়। সেটা ইটস এ টাফ কল টু ডিসাইড। মাহমুদুল্লাহ রিয়াদ যদি টসে জেতেন। এবারের বিশ্ব টি20তে নাইম শেখ শুরুটা ভালো করেছিলেন, তার যে সমস্যাটা ছিল সেটা স্ট্রাইক রেট নিয়ে। এখন লিটন দাস রান করতে শুরু করেছেন, সমালোচনার মাঝখানেও লিটন দাসের ব্যাটিংয়ে সেই টাচ ফিরে পাওয়াটা বাংলাদেশ দলের জন্য একটা সুখবরের বার্তা দেয়। তবে নাইম শেখ আবারও ছন্দহীন হয়ে পড়া, সেটা একটা উদ্বেগের বিষয়। আর সৌম্য সরকার আগের ম্যাচে রান পাননি,
তিনিও ধারাবাহিক ফেলিউরের মধ্যে আছেন, তার কাছ থেকেও একটা কন্ট্রিবিউশন চাইবে। সবচেয়ে বড় বাংলাদেশের জন্য দুশ্চিন্তা হচ্ছে সিনিয়র ব্যাটসম্যানরাও হঠাৎ করে রিদম হারিয়ে ফেলেছেন, স্পেশালি মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এই দুজন এক্সপিরিয়েন্স ব্যাটার সাকিব আল হাসানের অনুপস্থিতিতে কোথায় কাঁধ আরও চওড়া করে দলের হাল ধরবেন, হঠাৎ করে তারা যেন মিলিয়ে গেছেন। তো বাংলাদেশের টিম কম্বিনেশনে আসলে ওপরের দিকে চেঞ্জেসের কিছু নেই। শামীম পাটোয়ারিকে অল্টারনেট হিসেবে ভেবেছিল দল, তিনি মাত্র 11 রান করে কন্ট্রিবিউশন করার চেষ্টা করেছেন, সেই ছোটোখাটো। আর স্পেশালি বোলিংয়ের কথাটা যদি ভাবা যায়, আগের ম্যাচে পেস সহায়ক উইকেট ছিল, কিন্তু দুই পেসার খেলিয়ে টিম ম্যানেজমেন্ট আবারও প্রশ্নের মুখে পড়েছিল যে কন্ডিশন অ্যাসেস করতে তারা আসলে কতটা পারদর্শী। এবার উইকেট দেখে দুবাইয়ে অন্ততপক্ষে যদি বাংলাদেশ দল মনে করে যে অ্যাটলিস্ট উইকেটে যদি মধ্যম মানের সহায়তা থাকে পেসারদের জন্য, খুব ভালো মানের সহায়তা বাদই দিলাম, সেক্ষেত্রে মুস্তাফিজকে অ্যাটলিস্ট ব্যাক করানো, বাংলাদেশ দলের প্রাইম পেস বোলার তাকে রেখে তাসকিন এবং শরীফুলকে যদি খেলাতে হয় সেক্ষেত্রে ড্রপ করতে হবে নাসুমকে। স্পিনার একজন কমে গেলে অস্ট্রেলিয়া নিশ্চয়ই সেক্ষেত্রে খুব বেশি রাগ করবে না, কারণ তারা স্পিনার কম থাকলে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে। তবে বাংলাদেশ দলের জন্য সেটা একটা বড় কল যে কি করতে যাচ্ছে তারা তাদের লাইন আপে। এবং নুরুল হাসান সোহানের জন্য, যেহেতু তার ব্যথাটা সেরে ওঠেনি, আমরা আগের দিনও দেখছিলাম, তাকে খেলানোর ঝুঁকি বাংলাদেশ দল হয়তো বা শেষ ম্যাচেও নেবে না। সুতরাং কম্বিনেশন অনুযায়ী যদি পরিবর্তন একটা করতে হয়, সেটা মুস্তাফিজুর রহমানের দলে ঢোকা। অস্ট্রেলিয়াও তাদের লাইন আপে চেঞ্জ করতে পারে। আগের ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে, যারা কিনা ফার্ম ফেভারিট এভার টুর্নামেন্টে, তাদের বিপক্ষে মিচেল মার্শকে ড্রপ করিয়ে সেখানে স্পিনার অ্যাস্টন এইগারকে খেলিয়েছিল। অ্যাস্টন এইগার, অ্যাডাম জাম্পা, দুজন স্পিনারকে বাংলাদেশের এগেনস্টে অস্ট্রেলিয়া রাখবে কিনা, কারণ স্পিন ভালো খেলে বাংলাদেশ দল, সেক্ষেত্রে ইটস দেয়ার কল যে মিচেল মার্শ, যিনি কিনা অলরাউন্ডার, পেস বলেও সহায়তা করতে পারেন এবং ব্যাটিংয়েও পারদর্শী, তাকে আসলে তারা ফেরাবে কি না। বাংলাদেশের বিশ্বকাপ মিশন আশা শেষ সেমিফাইনালের, তবে একটা ম্যাচ সেটা গর্বের, সম্মানের, এবং সেটা ক্রিকেটাররা যতটা জানেন ঠিক ততটাই অনুধাবন করেন কোচিং স্টাফের সদস্যরাও, যে এই একটা উইন হয়তোবা পরে এগিয়ে যাওয়ার জন্য, দলকে স্পিরিট দেওয়ার জন্য খানিকটা হলেও আত্মবিশ্বাসের যোগান দেবে, একটা জ্বালানি হিসেবে কাজ করবে। সিনিয়র প্লেয়ারদের কেউই এই ভরাডুবির সময়টায় প্রেসে আসছেন না, নিয়ম করে কথা বলছেন না, দলের প্ল্যানিং নিয়ে কিছু জানাচ্ছেন না, খোলাসা করছেন না কোচিং স্টাফের যারা সিনিয়র সদস্য আছেন তারাও। এসছিলেন রাঙ্গানা হেরাত দলের প্রতিনিধি হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রুশাল এই ম্যাচের আগে, এবং তিনি বলছেন যে অ্যাটলিস্ট দেশের হয়ে দেশের প্রতিনিধিত্ব করার যে গৌরব, সেই গৌরবটার দিকে তাকিয়ে হলেও বাংলাদেশ ক্রিকেটারদের নিবেদনের দিকটা অন্তত দেখানো উচিত অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ ম্যাচে। As a cricketer, always there is a playing for your country, playing for your country. There always a proud and responsibility. We all should understand that what are the responsibilities and what are the roles. You need to be a good cricketer or you need to become a great cricketer. So in that case, so you need to be more professional. At the same time, you need to work hard and you need to challenge yourself. In that case, I am sure so you can improve with individual as well as a team. স্পিন কোচ হিসেবে রঙ্গনা হেরাত দলের ব্যাটিংয়ের রোগ আর কতটাই বা সারাতে পারবেন, তবে তিনি যে টোটকা অন্তত দিতে পারেন সেটা হচ্ছে যে পিচ বাংলাদেশ তৈরি করে সফরকারী দলগুলোকে ঘায়েল করার জন্য দেশের কন্ডিশনে, সেখান থেকে অন্তত বেরিয়ে এসে ভালো মানের উইকেট, যাতে অন্তত ব্যাটসম্যানরা আত্মবিশ্বাস পায় ভবিষ্যতে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করার, এবং এই ধরনের মারকাটারি ক্রিকেটে সেই অভ্যাসটা গড়ে তুলতে পারেন যেন ব্যাটসম্যানরা। সেজন্যই ভালো মানের পিচ অন্তত পক্ষে চাইছেন রাঙ্গানা হেরাত। We need to expect kind of a good pitchers, so kind of a equal one. So in that case, so you are giving self a chance to batters and the bowlers as well. So in that case, we are looking for have a kind of a good pitchers back home. Actually, we have another one game to go. So in that case, we need to keep that maintain that winning mindset, and we need to build that winning confidence. So in that case, we need to think about the way forward of Bangladesh cricket. হেরাত এবং বাংলাদেশ টিমের কন্ডিশন একরকম, অস্ট্রেলিয়া টিমের কন্ডিশন আরেক রকম। বাংলাদেশ দল দেশে ফেরার জন্য টিকিট জোগাড়ে ব্যস্ত, অস্ট্রেলিয়া দল সেখানে সেমিফাইনালের টিকিট জোগাড় করতে ব্যস্ত। অথচ এই অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে এই কি বৈপরীত্যই না ছিল এই কদিন আগেও। অস্ট্রেলিয়া রীতিমতো খাবি খেয়েছে ঢাকায় 5 ম্যাচের যে টি20 সিরিজ হয়েছিল সেটাই খেলতে গিয়ে 4-1 সিরিজ হেরে এসেছিল, কোনো ম্যাচেই ঠিকঠাক ব্যাটিং করতে পারেনি, একটাতে তো তাদের লোয়েস্ট টোটালের সাক্ষী হয়েছিল টি20 হিস্ট্রিতে। সব মিলে অস্ট্রেলিয়া কি দারুণভাবে কামব্যাক করেছে। It was probably the first time a lot of us had played in those conditions like that in Bangladesh, and we definitely found that challenging. And to be fair, Bangladesh played those conditions incredibly well, and we weren't surprised that they played well at home. But it is very different now. We have a very different looking side, and the wickets certainly aren't playing like those pitches that we played on over there. So
we'll see what happens, I guess. We'll go out there and we'll try and put our best foot forward. You know, we need to win. তো মোস্তাফিজুর রহমানকে ঘিরে প্রশংসার বন্যা বইয়েছিলেন অ্যাস্টন অ্যাগার, বাট এবার কন্ডিশন ভিন্ন। মোস্তাফিজুর রহমানও সেই মোস্তাফিজ নেই অস্ট্রেলিয়া সিরিজে যিনি প্রত্যেক ম্যাচে ঘায়েল করছিলেন অজিদের। Well, I think the conditions played a huge part in Mustafiza being very difficult to face. The amount of spin he was able to get with his big off-spinning slower ball was amazing. But that relied heavily on the surface that he was bowling on, and it was the same for the spinners. You know, Zamps and I both enjoyed bowling on those wickets as well, and I don't think any batters really enjoyed batting out there too much, you know, including the Bangladeshi guys. You know, they were able to put a couple of totals of 120 on the board, but that's not cricket you'll see played too often. বাংলাদেশ টিম, বাংলাদেশের ম্যাচ, তা নিয়ে আমাদের পর্যালোচনা। শুরুতেই এই প্রোগ্রামের শুরুতেই যেটা বলছিলাম, বাংলাদেশ দল আরও একদিন অনুশীলন স্কিপ করার ডিসিশন নিয়েছে। আমরা যদি দেখি এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের উপর ধকল গেছে, এবং সেই ধকলটা একটু আধটু না। 20তম দিন, এটা মূল ওয়ার্ল্ড কাপ ইভেন্ট শুরুর পর বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচের অংশটুকু বাদ দিয়েই বলছি, এবং এই 20 দিনের মধ্যে বাংলাদেশ দল ফার্স্ট ফেজে ম্যাচ খেলেছে 3টা, এবং গ্রুপ পর্বে এসে এখন পর্যন্ত 4টা ম্যাচ খেলেছে, ইনফ্যাক্ট সুপার 12-এ। এবং সব মিলে বাংলাদেশ দলের এই 7টা ম্যাচ এবং এর ফাঁকে ফাঁকে ট্রাভেল, রেস্ট, সব কিছু মিলিয়ে বাংলাদেশ দল আশ্চর্যজনক হলেও সত্য, ম্যাচে যে ভুল ত্রুটিগুলো হচ্ছে, ম্যাচে যে সিচুয়েশনগুলোতে, যে মোমেন্টামগুলোতে দল তাদের নিয়ন্ত্রণ হারাচ্ছে, কন্ট্রোল হারাচ্ছে, সেটা সংশোধনের জন্য মাঠে নেমে শোধরানোর কোনো কাজে প্লেয়াররা লিপ্ত থাকছেন না, কোচিং স্টাফের কেউ এসে ভুলগুলোকে শুধরে দিচ্ছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে এই সব বিষয় নিয়ে কথা বলার জন্য যোগ দিচ্ছেন বৈশাখী টেলিভিশনের সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট SM সুমন। সুমন ভাই, যে জিনিসটা আমরা দেখছিলাম, বাংলাদেশের প্র্যাকটিস নিয়ে আসলে বেশি কথা হচ্ছে, যে ঠিক আছে ক্লান্তি, ধকল সব মেনে নিলাম, কিন্তু সেগুলো সংশোধনের ব্যাপারে যে ভুল ভ্রান্তিগুলো হচ্ছে, সেগুলোর ব্যাপারে কার্যত কোনো উদ্যোগ তো আমরা দলের মধ্যে দেখছি না। টিটো, ধন্যবাদ টি স্পোর্টস এবং আপনাকে। আমি একটা কথা, আপনি একটু আগে যেটা বলছিলেন সেটা দিয়ে শুরু করে, আসলে কার্যত কোনো ভূমিকা আমরা দেখছি না। আসলে কি আমরা দেখতে পাচ্ছি কার্যত কোনো ভূমিকা? আমার কাছে মনে হয় না, কারণ আপনি আমার আগে এসেছেন, এখানে দেখছেন শুরু থেকে বাংলাদেশ ওমান থেকে ফলো করছেন, আর মূল পর্বে আমি এসেছি, দেখছি যে আমরা কিন্তু দেখি যে বাংলাদেশ ম্যাচের পর দিন কোনোভাবেই অনুশীলন করে না। তারপর দিন গুরুত্বপূর্ণ ম্যাচ থাকে, যেটা আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেখলাম যে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার পর 2 দিন বিরতি ছিল, 2 দিন বাংলাদেশ অনুশীলনই করেনি, তারা মাঝখানে একদিন অনুশীলন করে খেলতে নেমেছে। কিন্তু এর মধ্যে যে তারা ভুল ত্রুটিগুলো করছে, সেটা আসলে শোধরানোর উদ্যোগ কে নেবে? টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, নাকি আমাদের প্লেয়াররা? আমাদের প্লেয়ারদেরও তো নিজেদের একটা উৎসাহ থাকবে বা আগ্রহ থাকবে যে আমার যে ভুল ত্রুটিটা হচ্ছে সেটা আমি এখানে এসে শুধরাতে পারি। হ্যাঁ ঠিক আছে, আজকে অপশনাল অনুশীলন ছিল বা ছুটি দিয়েছে, প্লেয়াররা কি নিজ থেকে এসে অনুশীলন করতে পারতো না? মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক, আমাদের ব্যাটাররা কেউ কিন্তু ফর্মে নেই। বিশেষ করে যদি টপ অর্ডার বলে ভয়াবহ বাজে অবস্থা। আপনি গতকালকের ম্যাচটা যদি দেখেন, বিশেষ করে দক্ষিণ আফ্রিকার ম্যাচে, আমাদের টপ অর্ডারের 6 টপ অর্ডারের শীর্ষ 6 ব্যাটসম্যানের মধ্যে একজন মাত্র ডাবল অঙ্কে, দ্বিতীয় অঙ্কের ঘরে পা রাখতে পেরেছে। তাহলে কি বোঝা যাচ্ছে? আমাদের প্লেয়াররা আসলে যারা খেলার পরে আর তারা গা ছেড়ে দেয়, এর মধ্যে তাদের কোনো আগ্রহ নেই যে তারা নিজেকে শুধরানোর চেষ্টা করবে। এটা যদি ফুটবল হতো আমরা ধরে নিতে পারতাম রিকভারি সেশন কিংবা আনুষঙ্গিক বিষয়গুলো খুব বেশি জরুরি, প্লেয়ারদের সেই ধরনের রেস্ট, ফ্রিকুয়েন্ট রেস্টেরও খুব প্রয়োজন। বাট একটা মেইন ইভেন্টে আপনি যখন আছেন, সেখানে আপনার লক্ষ্যটা ছিল সেমিফাইনাল খেলবেন, সেই মিশনটা কিন্তু আপনার অনেক বড় ছিল, ছোটোখাটো কোনো মিশন না। এবং ক্রিকেটে আমরা দেখি টানা 5 দিনও টেস্ট ম্যাচেও এই প্লেয়াররাই খেলছেন, সুতরাং রেস্টের বিষয়টা এত বেশিও কি আসলে প্রয়োজন ছিল দলের, যে আমি একটা ম্যাচ খেলছি, একটা রেস্ট করছি? কারণ অপশনাল ট্রেনিং হলে ওমানে একটা অপশনাল ট্রেনিংয়ে কয়েকজন এসেছিলেন, তো আমরা ক্রিকেটারদের কাছ থেকে ওই কমিটমেন্টটুকু কেন দেখতে পাচ্ছি না সেই সাধারণ অর্থে? এটা আমার কাছে মনে হয় আসলে আমাদের ক্রিকেটাররা খেলাটাকে এখন বেশি রিল্যাক্স হয়ে গেছে। তারা মনে করেছে যে তারা যেহেতু বিশ্বকাপ থেকে ছিটকে গেছে, ফলে তাদের কোনো অনুশীলনের দরকার নেই, তারা অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা শুধুই নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু শুধু নিয়ম রক্ষার বলি কি, শুধু নিয়ম রক্ষার, আমরা কন্ডিশনের কথা বলি যে আমাদের প্লেয়াররা সবচেয়ে বেশি একটা অজুহাত দেন বিভিন্ন যেই দেশে খেলতে দেখ সেখানে যে তারা যখন খারাপ করে তখন তারা কন্ডিশনের দোহাই দেয়। কিন্তু আজকের এই যুগে, পেশাদারিত্বের ক্রিকেটের যুগে, কন্ডিশনের কোনো অজুহাত দেওয়ার সুযোগ নেই কোথাও। সামনে আমাদের পাকিস্তান সিরিজ আছে, তো এই সিরিজের ভুল ত্রুটি, এই বিশ্বকাপের ভুল ত্রুটিগুলিকে আমরা এখানে প্র্যাকটিস করতে পারছো না ক্রিকেটাররা। এটা করলে তো তাদের নিজেদেরই তো সুফল পেতে পারে। একটা বিভিন্ন কন্ডিশনে পাকিস্তানের মতো একটা শক্তিশালী দলের বিপক্ষে তারা খেলবে, সেই আত্মবিশ্বাসটাই তো এখন তাদের মধ্যে দেখছি না। এবং কোচিং স্টাফেরও আসলে কার্যত কোনো ভূমিকা আছে কিনা এক্ষেত্রে, যে না
ওনারা প্ল্যান সেট করবেন, টিম ম্যানেজমেন্টকে তাদের রিকোয়ারমেন্ট দিবেন, সে অনুযায়ী প্লেয়াররাও কাজ করবে, তারাও কি অনেকটা নীরব এই বিষয়গুলো? আমার কাছে মনে হচ্ছে আসলে কোচিং স্টাফরাও একই পথে হাঁটছে, তারাও অনেকটা নীরব, তারাও কিন্তু কোচিংয়ের অ্যাডজাস্ট আমি দেখি না। তারা আপনি দেখেন যে মাঠে যেই সময় ভুল ত্রুটিগুলো হচ্ছিল কতবার তারা মেসেজ পাঠাচ্ছিল। একজন ক্রিকেটারকে মেসেঞ্জার দিয়ে মেসেজ পাঠাতে খুব বেশি সময় লাগে না, হয়তো তারা বলবে, তাদের ব্যাখ্যা দিবে যে তারা অনেক কাজ করছে। যদি তারা কাজ করে থাকে, আমাদের ইয়াং প্লেয়ারদের আজকে এই বাজে অবস্থা কেন ফিল্ডিংয়ের? আমার মনে হয় এখানে মানুষের অ্যাট্রাকশন আছে বলে বিনিয়োগটাও কোটি কোটি টাকার, এবং সে কারণে আপনারাও কোটি কোটি টাকায় চুক্তিবদ্ধ হন, যে কারণে আপনাদের কমিটমেন্টটাও আন্ডার দ্য ম্যাগনিফাইং গ্লাসে থাকে। সুতরাং মানুষ আছে বলে আপনাদের নেমে ফেম আছে, তাই তো? অবশ্যই বিসিবির সাথে তারা চুক্তিবদ্ধ, তারা পেশাদার ক্রিকেটার বা তারা পেশাদার খেলোয়াড়, যে কোনো পেশাদার খেলোয়াড়কে কিন্তু সমালোচনা, খারাপ যখন পারফরমেন্স সইতে হবে। আমরা অতীতে দেখেছি সচিন টেন্ডুলকার বা আরও যেই লেভেলের ক্রিকেটার ছিলেন, শেন ওয়ার্ন, রিকি পন্টিংয়ের মতো ব্যাটসম্যানদের কিন্তু হাজার হাজার রান থাকার পরেও কিন্তু তাদেরকে সমালোচনাটা সইতে হয়েছে। তো আপনাকে সেই সমালোচনাটাকে নিতে হবে। আপনি পেশাদার ক্রিকেটার, আপনাকে সেটা মাঠে পারফরমেন্স করে জবাব দিতে হবে যে আমি দিন শেষে ভালো করলাম, দেখেন আমি রেজাল্ট দিচ্ছি। দর্শকদের প্রতিক্রিয়া সামাজিক স্ট্যাটাসে বা সংবাদ সম্মেলনে এসে কিন্তু সেটা বলার জায়গা না। ওভারঅল অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে 4-1 ব্যবধানে হারানোর একটা ক্রেডিট আছে, বাট এখন যে বাস্তবতাটার সামনে বাংলাদেশ দল দাঁড়িয়ে, ইভেন আপনি যখন 2016 ওয়ার্ল্ড টি20 হয়েছিল, তার আগের বছর পাকিস্তানকে ঢাকাতেও কিন্তু হোয়াইট ওয়াশ পর্যন্ত বাংলাদেশ করেছিল, কিন্তু ওয়ার্ল্ড টি20 থেকে হেরে গিয়েছিল। আসলে অস্ট্রেলিয়াকেও তো আমরা 4-1 ব্যবধানে হারিয়ে এখানে এসেছি, এবং দিন শেষে আপনি কতটুকু মনে করেন যে বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে হারানোর মতো কনফিডেন্সের জায়গায় আছে? আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের এখন যে আত্মবিশ্বাস, সেটা একেবারেই তলানিতে গিয়েছে। আর অস্ট্রেলিয়াকে হারাতে হলে আমাদের যে ধরনের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে হবে, সেই ধরনের পারফরমেন্স আমাদের হবে বলে মনে করি না। তারপর আমরা, আমাদের দেশ, আমাদের ক্রিকেটাররা খেলছেন, আমরা জয়ের আশাই করব। আমরাও চাইবো যেন বাংলাদেশ শেষটা অন্তত ভালো করে। ধন্যবাদ এস এম সুমন, আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এস এম সুমন, বৈশাখী টেলিভিশনের চিফ রিপোর্টার তিনি। এবং আমরা এখানে আসলে বাংলাদেশ দলের কাছ থেকে সেই যে পারফরমেন্স এক্সপেক্ট করেছিলাম, আসলেও তেমন কিছু পাইনি যেটা প্রত্যাশা ছিল, কিন্তু তারপরও বাংলাদেশ যখনই যেখানে যায় একটা প্রত্যাশা তো থাকেই যে দল অ্যাটলিস্ট একটা মার্ক রাখবে, এবং অন্ততপক্ষে ওয়ার্ল্ড ক্রিকেটে এতদিনের পথ চলায় দলের ভেতরকার যে একটা আত্মবিশ্বাস এবং যে অভিজ্ঞতা প্লেয়ারদের মধ্যে সঞ্চার হয়েছে, সেটার একটা প্রতিফলন আমরা দেখতে চাইবো, কিন্তু সেই জিনিসটা এখনো হয়ে ওঠেনি। আমরা আশা করি যে ভালো পারফরমেন্সের মাধ্যমে একটা হাই নোটে টি20 বিশ্বকাপটা বাংলাদেশ দল শেষ করবে। কুল বডি স্প্রে প্রেজেন্স ট্র্যাকিং দ্য টাইগার্স এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।